এটা আমার মন, এটা আমার কোনোদিনও মানে এটা বিশ্বাস হচ্ছে না যে সে আত্মহত্যা করছে। এখানে তাকে গলায় রশি পেঁচায়ে মেরে ওখানে টাঙানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি মাসুদ, কনস্টেবল শামীম রেজার চাচা। আমি গতকালকে আসলে আমি জব করি, আমি আসলে বাড়িতে আসলে 2 দিন ছুটি, তো ঘুমাতে করতে একটু দেরি হয়। কালকে সকালে 9টার সময় উঠছি, তো আমার এক চাচাতো ভাই ও আবার একটা প্রয়োজনে আমার কাছে গেছে, ডাকলো, তা উঠলাম। ওটার পরে যাওয়ার কথা আমার পাবনা। তো আমি, ও যখন কইলো যে পাবনা যাওয়া লাগবে, তখন আমি আমার মতো প্রস্তুতি নিচ্ছি যে পাবনা তখন যাওয়া লাগবে। ও আমার আবার টাইমে দিল যে আধা ঘন্টার ভিতর রেডি হয়ে পাঠ। তা আমি মানে বাথরুমে গোসল করার জন্য ঢুকছি, গোসলের জন্য ঢুকেই পরে দেখছি এদিকে রুমের ভিতর কান্নাকাটি শুরু করছে আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে। আমি বাথরুমে দিনে এই বেরি কী হলো, ওই সাধু ভাই মারা গেছে। ওই সাধু ভাই মারা গেছে মানে কয়ে, হ্যাঁ সাধু ভাই মারা গেছে। তা আমি একবারে মানে মন মানসিকতা একবারে নষ্ট হয়ে গেল। কারণ হলো এমনিতেই মানসিকভাবে একটু সমস্যা আছি। আব্বা মারা গেছে গত 23 রমজান 24 তারিখে গত মাসের। এই নিয়ে এখনও তো আব্বার মানে যে এটা পীড়াটা এখনও যায় নাই। যখন আবার ভাতিজার মৃত্যুর খবর, তখন তো আর মানুষ ভালো থাকতে পারে না। ভিতরটা একবারে আমার সে খণ্ড বিখণ্ড হয়ে গেল। কেউ কেউ বলছে যে আসলে ওখানকার লোকজন বা পুলিশের ব্যবহার আচরণ সন্দেহমূলক। তো আপনি এই বিষয়টা কতটুকু? আচ্ছা, আমি ওদিকে যাব। আমি প্রথম থেকে যখন ইস্যু করছি আমি ওই পর্যন্ত যাই। তো পরে আমি তাড়াতাড়ি দামোহদায় আমি জব করি দামোহদা। আমি ওইখানে দামোহদা একজনকে ফোন দিলাম যে আসলে ভাই এরকম ঘটনা, দর্শনা চেকপোস্টে আমার এক ভাতিজা আছে, সে নাকি মারা গেছে শুনছি, শামীম রেজা, দেখেন তো একটু। কয়ে ভাই আমি তো এখনো শুনি নাই, জানি না, আমি ঠিক আছে আপনাকে জানাচ্ছি। পরবর্তীতে সে আমাকে 1-2 মিনিটের ভিতরে ফোন দিয়ে করলো যে ভাই হ্যাঁ শামীম রেজা নামে একদম মারা গেছে, তো ওনার বাড়ি মিরপুর। তো পরে আবার ফোন কাটিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিতে, ভাই এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, আপনি আমার অ্যাড করেন। অ্যাড করার সঙ্গে সঙ্গে সে আমারে মানে এ লাশের ছবি দিল। কে দিল? ওই যে ভাইকে আমি মানে ফোন দিচ্ছিলাম আর কি। তো পরে আমি কইলাম যে হ্যাঁ ভাই হ্যাঁ এটাই আমার ভাতিজা। পরে আমি দেখা যাচ্ছে যে খুব দ্রুত মানে গোসল কিন্তু করতে পারছি না, গোসলটা করলাম, করি আমার এই চাচাতো ভাই এরে নিয়ে আমরা 2 জন বেরিয়ে পড়লাম। আর সবাইকে কইলাম যে এদের স্বামী সাধু, এদের সাধুর ছবি, এই যে মারা গেছে, তার পা ফ্লোরে দেখা যাচ্ছে এবং পা গুছানো অবস্থায় আছে। আপনার কাছে ছবি দিয়েছে ওই ঝুলন্ত অবস্থার ছবি? হ্যাঁ, ঝুলন্ত অবস্থার ছবি দিছে এবং আমি ওটা দেখেই মানে শিওর হয়ে আমি কিন্তু টান দিলাম। তো পরে 2 জন টান দিলাম, দিতে দিতে আসমান খালি যাওয়ার পরে মানে ওরা আগে আমার সেজু ভাই মশিউর রহমান এবং ভাতিজা আলামিন, ওরা 2 জন আগে মোটরসাইকেল চলে গেছে, আর বাদবাকি লোক মাইক্রোরে যাবে। এইভাবে ওরা মাইক্রো আসতে দেরি হয়েছিল, ওই জন্য ওরা দাঁড়াইছিল, আর আমরা 2 জন আবার মোটরসাইকেলে টান দিলাম। আসমান খালি যাই আমার সাইজ ভাই ফোন দিলাম যে ভাই কোথায়, কয়ে যে আমরা পুলিশ লাইনে ঢুকবো, কিছুক্ষণের ভিতর ঢুকে পড়ছি। তো আমরা আবার টান দিলাম, দিয়ে আলোক দেওয়া দেওয়ার পরে ওইখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হলো তখন আমরা কিন্তু বৃষ্টিতে তো আর ভিজতে যাওয়া যায় না, তো ওখানে দাঁড়ানোর পরে বৃষ্টি যখন থামলো তখন আমরা আবার টান দিয়ে গেলাম পুলিশ লাইনের সামনে একটা চার দোকানে দাঁড়ালাম। মানে চাচাতো ভাই এটা কয় যে ভিতরে ঢুকি, আমাদের ভিতরে ঢোকার দরকার নাই, মানে এটা তো কিভাবে মারা গেল আমার তো টার্গেট হলো যে মানে জানতে হবে। তো আমি এক চার দোকানে গেলাম, বসলাম, বসার পরেই ওরা মানে চার দোকানে কয়েকটা লোক দোকানদার সহ ওরা দেখছি একটু আমাদের দেখি কেমন কেমন করছে। তো পরে যখন বুঝতে পারলো যে আমরা এই মৃত্যুর জন্য আসছি, তখনই ওরা কয় যে ও শামীমের মানে বাড়ি থেকে আসছেন আপনারা না। তো ওই দোকানদার কয় যে আমরা তো শুনতে পাচ্ছি ও নাকি ফ্যামিলিগত সমস্যা, ওর ফ্যামিলিগত সমস্যা, এই কারণে নাকি আত্মহত্যা করছে, গলায় রশি দিচ্ছে। তা বলছে এটা একবারে বানোয়াট, এটা মিথ্যা, এটা সত্য না। তার কারণ এটা ধামাচাপার জন্য এটা অপপ্রচার করা হচ্ছে। তো পরবর্তীতে ওখানে কিছুক্ষণ থাকতে থাকতেই আমার ভাতিজা ফোন দিল, ওরা হলো দর্শনা চেকপোস্টে তখন। এখন ওইখান থেকে ফোন দিল যে চাচা এখানে মৃত্যুটা আসলে তার আত্মহত্যা না,
আমরা যতটুকু দেখছি আত্মহত্যা না, এখন সাংবাদিক লিখবে। তো আমি তো দামোদরদায় থাকি, আমাদের ঠিক আছে সাংবাদিক কতজন লাগবে আমি নিয়ে আসছি। পরে আবার মোটরসাইকেলে দিলাম টান দিতে দিতে আবার বৃষ্টি, মানে কালকে তো সারাদিনই ঝিপঝাপ করে বৃষ্টি হয়েছে। তো মানে দামোদরদা যাইতে যাইতে এক প্রকারে ভিজেই গেলাম। ভিজে যাওয়ার পরে ওখান থেকে দামোদরদাই ওই যে মানে মাথাভাঙার এক সাংবাদিক, ওনার সাথে খুবই ভালো সম্পর্ক আমার। তো আবার এদিকে নামাজের টাইম, তো নামাজের টাইম আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ, করার পরে নামাজের টাইম যখন শেষ হয়ে গেল তখন ও মানে ওর সন্ধানে গেলাম। ওর ফোনে ফোন দিচ্ছি, ফোন ঢুকছে না, মানে ফোন আবার বাসায় রেখে গেছে, ঢুকছে রিসিভ করছে না এবং ঢুকছে না এরকম। তো পরে মানে নামাজের পরে মনে হয় 1:50 কি 55 এই টাইমে আমরা গেলাম। এই মসজিদ থেকে বেরিয়ে দেখছি হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাস্তায় ওর সাথে দেখা, ওর সাথে কথা বললাম এবং যে আমার কাছে ছবি ছিল ওই ছবিটা ও নিয়ে নিল, নিয়ে করলো যে ভাই আপনি অফিসে যান, আমি আপনার ইতে কাগজপত্র নিয়ে আসছি। আমি অফিসে যাচ্ছি না, এখন যাবো আমি চেকপোস্টে ওইখানে। তো তাহলে আমি এখন কী করতে পারি? তো আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে আমি এখন কী করতে পারি, আপনি কী করবেন সেটা আমারে বলেন। তো তাহলে আমি কাগজ কলম নিয়ে আপনার এই দরকার হয় ফোন দেবো না, যে তথ্যগুলো লাগে আপনি দিয়েন, আমি সেভাবে প্রস্তুত করব। তো পরে আমরা আবার দর্শনে টান দিলাম। ওখানে রাজু ভাই ছিল, উনি মাথাভাঙার সাংবাদিক, ওনারে নিয়ে আমরা চেকপোস্টে গেলাম। চেকপোস্টে যাওয়ার মানে যাই আমার ওখানে 8-10 জন লোক ছিল আমাদের। তো এরা কয় যে আমাদের প্রথম অবস্থায় ঢুকতে দেয় নাই, আমাদের মানে ওই রুমে কোনো মতে ঢুকতে দিচ্ছে না, এবং গড়িমসি করছে ওইখানকার স্টাফরা, মানে পুলিশ স্টাফ এবং ওখানকার স্টাফরা তারা এদের প্রথম অবস্থায় কোনো মতেই ঢুকতে দেয় নাই, এবং এদের মানে সেভাবে রিসিভ করে নাই তারা। মানে এদের যে একটা ছেলে, এদের যে দেখা যাচ্ছে কারো স্বামী, কারো ছেলে, কারো দেখা যাচ্ছে ভাতিজা, কারো ভাই মারা গেছে, ওরা যে ওখানে আহাজারি করছে, কান্নাকাটি করছে, এদের মূল্যায়ন করা হয় নাই। এক কথায় ওখানকার স্টাফরা এদের মূল্যায়ন করে নাই। পরবর্তীতে হয়তো মানে রুমের ভিতর নিয়ে গেছে, রুম দেখাইছে, ওরা দেখে বেরিয়ে আসছে। আমি তখন কিন্তু পৌঁছাইতে পারি নাই। তো আমি পৌঁছানোর সময় দেখলাম যে ওইখানকার ওসি, দামোদরদা থানার ওসি, উনি এক সাইড দিয়ে বেরিয়ে আসছে। আমি অত ফলো করি নাই উনি ওসি কিনা, আমরা এক সাইড দিয়ে গেলাম আর উনি এক সাইড দিয়ে বেরিয়ে আসলো। পরে এই সাংবাদিক ভাই রাজু ভাই আমাকে ডেকে নিয়ে গেল যে ভাই আসেন ভিতরে। গেলাম, যাওয়ার পরে মানে ওই বিল্ডিংয়ে উঠলাম আমরা। বিল্ডিংয়ে ওঠার পরে ওখানে যে দায়িত্বরত যিনি ছিলেন ওনাকে বারবার ডাকা আছে, সে ফোন নিয়ে ব্যস্ত, কোনো মতেই সে আমাদের কথায় কর্ণপাত করে না। বারবার মানে সে ওইটা নিয়েই ব্যস্ত, ফোন কার সাথে যেন কথা কইছে। রাজু ভাই সে জোরে জোরে ডাক শুরু করলো, মানে এমন ধামকি দিয়ে ডাক শুরু করলো, তাও মানে কর্ণপাত করে না তারা। ওসিকে রাজু ভাই বেশ কয়েকবার ফোন দিচ্ছে, ওসি ফোন রিসিভ করে না। পরে আমার চাচাতো ভাইটা এবং ভাতিজা দুইজনকে ডাকতে পাঠানো হলো যে ওসিরে ডাকি নিয়ে আসো। ওসি আসে নাই। পরবর্তীতে মানে এএসআইকে পাঠাইলো, মানে অনেক পরে এএসআই গেল, যাওয়ার পরে উনি রুম খুলে দিল। দেওয়ার পরে আমরা রুমের ভিতর ঢুকি, যতটুকু দেখছি মানে যতটুকু প্রমাণ পাইলাম তাতে এখানে আত্মহত্যার কোনো আলামত আমরা পাই নাই। একটা ফ্যানের সাথে যখন গলায় রশি দিয়ে আত্মহত্যা করা হয়, মনে করেন আমার ওয়েট 80 কেজি, আমি যখন আত্মহত্যা করব, আমি ফ্যানের সাথে রশি দিয়ে গলায় যখন রশি বেঁধে আমি চেয়ারের উপর থেকে হোক আর যেখান থেকে হোক যখন লাফ দেব, তখন ওই রশিটা ওই জায়গায় তো দাঁড়ায় থাকবে না, ও তো কিছুটা নিচে আসবে, এবং দেখা যাচ্ছে ফ্যানটা এক সাইডে ঝুললে ফ্যানটা আর এক দিকে ধাক্কা খাবে, ওয়ালের সাথে ধাক্কা লাগবে, ফ্যানটা বাঁকা হয়ে যাবে, বিভিন্ন ধরনের ফ্যানের সমস্যা হওয়ার কথা, স্পট হওয়ার কথা। এবং দেখা যাচ্ছে যে সে যে মারা যাচ্ছে ওনার পাটাও কিন্তু ফ্লোর থেকে উপরে থাকার কথা, কিন্তু এই ধরনের কোনো আলামত আমরা পাই নাই। তার পা দিব্যি ফ্লোরে লাগানো আছে, 2টা পা, এবং পার হাঁটু একটু বাঁকা অবস্থায়। আমার ধারণা 4-5 ইঞ্চি আরও যদি সে মানে হয়তো উচ্চতা হইতে পারতো। পা একটু বাঁকানো থাকা মানে কি 4-5 ইঞ্চি উচ্চতা হলেও তার মানে ফ্লোরে পা থাকতো, মানে 4-5 ইঞ্চি তার পা বাঁকা ছিল। কিন্তু এর কিভাবে সম্ভব তার মানে গলায় রশি দিয়ে মারা দেওয়া, এটা আমার
এটা আমার কোনোদিনও মানে এটা বিশ্বাস হচ্ছে না যে সে আত্মহত্যা করছে। এখানে তাকে গলায় রশি পেঁচায়ে মেরে ওইখানে টাঙানো হয়েছে। ইসের মানে আমাদের যে ওই রুমের যে একটা ভিডিও আছে, এটা আপনারা দেখছেন কিনা? এটা আমার কাছে আছে, আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ঘটনাটা কি। ঘটনাটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে ফ্যানের শুধু একটা পাখা বাঁকা, ওর এই ফ্যানে কিন্তু আর দ্বিতীয় কোনো স্পট নাই, মানে রশির দাগ অথবা দেখা যাচ্ছে এক সাইডে রং ওঠা, একটা পাখা শুধু বাঁকা আছে, তাছাড়া কিন্তু এই ফ্যানের কোনো স্পট আমরা পাই নাই। বুঝতে পারছেন? তাহলে এতে কি বিশ্বাসযোগ্য যে সে আত্মহত্যা করছে ফ্যানে রশি টাঙায়? এখন আমাদের একটাই দাবি যে এই হত্যাকাণ্ড কে বা কাহারা করছে, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। আপনারা কি এই বিষয়ে মামলা করছেন? জি, মামলা আমরা প্রাথমিক অবস্থায় দর্শনা থানায় একটা করছি এবং একটা মামলা করার প্রসিডিং করছি। মামলা একটা করব আমরা আরেকটা। এখন আমরা কিভাবে করলে মানে মামলাটা সুন্দর হয় সেভাবে আমরা একটা মামলা সাজাচ্ছি, যাতে মামলাটা আমরা মানে উইনার হতে পারি। তার কারণ এখানে প্রশাসনের, এখানে আমাদের মানে মূল এটা আসছে দেখা যাচ্ছে ওইখানের মামলা করলে তো আমাদের ওইখানকার প্রশাসন যারা আছে তাদের বিরুদ্ধেই করা লাগছে। তা আমাদের সেইভাবে করা লাগবে মামলাটা, আমরা দেখা যাচ্ছে যে সেইভাবেই গুছাই আমাদের করা লাগবে, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।